হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফের লেকচার নাম্বার 2 নিয়ে চলে এসেছি। এই সেল দ্য ইউনিট অফ লাইফের লেকচার নাম্বার 2 এ আমরা প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো লেকচারটা পুরো দেখো, তাহলে এনসিইআরটির প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যেখানে আমরা কিংডম মোনেরা পড়িয়েছিলাম, সে কিংডম মোনেরাতে কি না একটা তাদের নিউট্রিশন অনুযায়ী ভাগ করে তাদের বিভিন্ন রকমের অর্গানিজমসের কথা বলা হয়েছিল। কিন্তু তার যে আসল যে স্ট্রাকচারটা সেটা সম্বন্ধে আমি একটু বলেছিলাম, কিন্তু সেটা বেশি ডিটেলে যাওয়া হয়নি যেহেতু ওটার এনসিইআরটি আলোচনা হচ্ছিল। তো এখানের এনসিইআরটিতে অর্থাৎ সেল দ্য ইউনিট অফ লাইফে যে এনসিইআরটিটা আছে সেখানে প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে অর্থাৎ ব্যাকটেরিয়াদের সম্বন্ধে কিন্তু অনেক তার স্ট্রাকচারের ডিটেল দেওয়া আছে। তো সেই সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা হবে। তো শুরু করা যাক। কি বলছে দেখো তাহলে। তো প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে যদি আমরা বলি তাহলে আমরা প্রথমেই কি বুঝতে পারবো না তাদের মধ্যে কি না ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, মানে আদর্শ নিউক্লিয়াস কিন্তু নেই। এদের মধ্যে কারা পড়ে, যে কিংডম মোনেরা যারা তারা কিন্তু পড়ে। তো কি বলছে দেখো, দ্য প্রোক্যারিওটিক সেলস আর রিপ্রেজেন্টেড বাই ব্যাকটেরিয়া। এরা কার কার দ্বারা সূচিত করা হয় না, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা অ্যান্ড পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। তাদেরকে সূচিত করা হয় প্রোক্যারিওটিক কোষ দ্বারা না, ব্যাকটেরিয়া, হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজম, পিপিএলওর ফুল ফর্ম কি না, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। বুঝতে পারলে? দে আর জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি দ্যান দ্য ইউক্যারিওটিক সেল। তারা কি হয়, সাধারণত ছোট হয় এবং কি হয় না ইউক্যারিওটিক কোষের থেকে কিন্তু দ্রুত বিভাজন করতে পারে না। প্রোক্যারিওটিক কোষরা মূলত যেটা করে ফিশনের মাধ্যমে করে বা বিভাজনের মাধ্যমে করে, তাই খুব দ্রুত কিন্তু করতে পারে বিভাজনেরা। ঠিক আছে, বংশ বিস্তার করতে পারে। দে মে ভ্যারি গ্রেটলি ইন শেপ অ্যান্ড সাইজ। তারা আকার আকৃতিতে কিন্তু একটা কি থাকে, তাদের মধ্যে কিন্তু একটা বিভিন্নতা লক্ষ্য করা যায়। দে দ্য 4 বেসিক শেপ অফ ব্যাকটেরিয়া আর ব্যাসিলাস। এদের 4 প্রকারের যে আকার রয়েছে সেগুলো কি কি না, ব্যাসিলাস বা রড লাইক বা রডের মতো, কক্কাস বা যেটাকে বলছি গোলাকার সেটাকে আমরা কি বলি না, কক্কাস। তারা ভিব্রিও, কমা শেপ মানে যদি কমা আকারের হয় সেটাকে আমরা কি বলি, ভিব্রিও। অ্যান্ড স্পাইরিলাম, স্পাইরাল। যদি স্পাইরাল হয় সেটাকে আমরা বলি কি, স্পাইরিলাম। বোঝা গেল? ঠিক আছে, বলছে দ্য অর্গানাইজেশন অফ দ্য প্রোক্যারিওটিক সেল ইজ ফান্ডামেন্টালি সিমিলার ইভেন দো প্রোক্যারিওটস এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ শেপস অ্যান্ড ফাংশন। তো এই প্রোক্যারিওটিক যে গোষ্ঠীটা সেটা কি হয়, তারা আকারে তাদের যে কাজের কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও এদের যে ভিতরকার যে গঠনটা সেটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একই। তাহলে এরপরে আমরা কী সম্বন্ধে পড়ব না, প্রোক্যারিওটিকদের গঠন সম্বন্ধে পড়ব, তাই তো। তো প্রোক্যারিওটিকদের গঠন সম্বন্ধে পড়ার আগে আমি তোমাদের কিন্তু কিছু কথা বলবো না। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা নিশ্চয়ই কিছু গুরুত্ব আছে বা দায়িত্ব দিয়েছি। তো এই ছবিটা কিন্তু এনসিইআরটিতে নেই, কিন্তু এই ছবিটা কিন্তু ভালো করে দেখো, তাহলে কিন্তু লাইনগুলো বুঝতে পারবে। তো আমি এক একটা করে বলি, এই ছবিটা একটু ব্যাখ্যা করি, তাহলে কিন্তু তোমাদের এনসিইআরটিটা পড়তে সুবিধা হবে, বিশ্বাস করো আমাকে। দেখো, তো প্রথমে বাইরের দিক থেকে শুরু করা যাক। তো বাইরে কি থাকবে, একটা আবরণ থাকবে, তাই না? তো যদি বলি যে বাইরে তো একটা আবরণ থাকবে, তো বাইরে প্রথমে কি কি আবরণ আছে না, প্রথমে কি আছে না, এই যে প্রথমে সবার বাইরে দেখো ক্যাপসুল অর স্লাইম লেয়ার। ক্যাপসুল অর স্লাইম লেয়ার জিনিসটা কি না, এদের যে মেমব্রেন সেটা কী দিয়ে গঠিত হয় না, ক্যাপসুল অর স্লাইম লেয়ার। প্রথমে বলেছে, তো একটা জিনিস বলছি শোনো, যে এদের সব যে বাইরে থাকে, ঠিক আছে, গ্লাইকো ক্যালিক্স, ক্যালিক্স বলে একটা হচ্ছে জিনিস। এই যে গ্লাইকো ক্যালিক্স, এখানে কি হয়, এটা হচ্ছে স্লাইম লেয়ার দ্বারা গঠিত হয়। তো এই যে গ্লাইকো ক্যালিক্স যে জিনিসটা, এই গ্লাইকো ক্যালিক্স জিনিসের মধ্যে কি লক্ষ্য করা যায় না, এটা যদি থাকে, গ্লাইকো ক্যালিক্স বা স্লাইম লেয়ারটা যদি থাকে কারো, তাহলে সেটা কি করে, অনেকটা টাফ, ঠিক আছে, টাফ একটা আবরণ সৃষ্টি করে, যেটাকে আমরা বলি কি না, ক্যাপসুল। ঠিক আছে, যেটাকে আমরা কী বলি না, ক্যাপসুল বলি। টাফ একটা আবরণী সৃষ্টি করে, যেটাকে আমরা ক্যাপসুল বলি। এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং যার ক্ষেত্রে ক্যাপসুলটা থাকে তাদের ক্ষেত্রে কি হয় না, সেটা কিন্তু ভিরুল্যান্ট হয়। ভিরুল্যান্ট বলতে এটা কেন বলছি না, ভিরুল্যান্ট বলতে যারা রোগ সৃষ্টি করতে পারে, এবং যাদের ক্ষেত্রেই গ্লাইকোক্যালিক্সটা থাকে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা অ্যাভিরুল্যান্ট হয়, অর্থাৎ তারা কিন্তু অত বেশি পরিমাণে রোগটা সৃষ্টি করতে কিন্তু পারবে না। এটা তোমাদের হচ্ছে
মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্সে এই জ্ঞানটি কাজে লাগবে, তার জন্য আমি এখানে একটু বলে রাখলাম। তাহলে গ্লাইকোক্যালিক সম্বন্ধে বুঝতে পারলে, যেটাকে আমরা যদি টাপ একটা মানে শক্ত একটা আবরণী সৃষ্টি করে বাইরের দিকে, যেটা কি করে না অন্যান্য মানে পরিবেশ থেকে এই ব্যাকটেরিয়াটাকে বাঁচাতে সাহায্য করে। এই ক্যাপসুলটা বা স্লাইম লেয়ারটা বা গ্লাইকোক্যালিক্স বলতে পারো এটাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। এরপরে যেটা আছে না সেল ওয়াল। তো এদের যে সেই সেল ওয়ালের কথা বলি, তো এদের সেল ওয়ালটা কী দ্বারা গঠিত হয় সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তো সেল ওয়ালটা এদের কী হয় না পেপটাইড ও গ্লাইকান দ্বারা গঠিত হয়। কী দ্বারা গঠিত হয় না টাইডো গ্লাইকান দ্বারা গঠিত হয়, যেটা আমরা কিন্তু বায়োলজির ক্লাসিফিকেশানে বলেছিলাম না, দুটো সাব ইউনিট ন্যাগ প্লাস ন্যাম দ্বারা কিন্তু এটা কিন্তু গঠিত হয়। বুঝতে পারলে? ন্যাগ ন্যাম গঠিত হয় এবং এই ইউনিটগুলো একসঙ্গে থেকে একটা পলিমারিক পেপটাইডোগ্লাইকান সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলে? এরপরে আসছে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন যে গঠনটা সেটা সাধারণ যেমন হয় সেরকমই কিন্তু এদের ক্ষেত্রেও হয়, মানে আমাদের যেমন হয় সেরকমই এদেরও প্লাজমা মেমব্রেন লক্ষ্য করা যায় বা কোষ পর্দা লক্ষ্য করা যায়। তো প্লাজমা মেমব্রেন সম্বন্ধে বুঝতে পারলে। ভেতরে কি থাকবে না সাইটোপ্লাজম থাকবে, তাই তো? সাইটোপ্লাজম থাকবে, বুঝতে পারলে? এরপরে দেখো এর মধ্যে যে ক্রোমোজোমটা থাকবে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। কেন নিউক্লিওয়েড বলা হচ্ছে? এদের কেন এদের কী বলছে? আমার প্রথম যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে বলে আসছে এদের নিউক্লিয়াসটাকে আমরা নিউক্লিয়াস বলবো না, এদেরকে বলবো কি না নিউক্লিওয়েড। তাহলে নিউক্লিও সম্বন্ধে যদি বলি, নিউক্লিওয়েড সম্বন্ধে বলতে গেলে কি বলবো না এদের কি নেই না হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট নেই, মেমব্রেন কি নাই না প্রেজেন্ট নাই, মেমব্রেন প্রেজেন্ট নাই, তাই তো? প্রেজেন্ট নেই, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এদের প্রেজেন্ট নেই নিউক্লিওয়েডটা। এবং এদের ক্ষেত্রে যে নিউক্লিয়াস, তো এদের ক্ষেত্রে হিস্টোন সেই হিস্টোন প্রোটিনটাও কিন্তু নেই, তাই তো? নেই। বোঝা গেল? এটা হচ্ছে পার্থক্য। এছাড়াও এদের একটা বিশেষ স্ট্রাকচার থাকে, সেটা আমি তোমাদেরকে স্টার দিয়ে বলছি দেখো। সেটাকে আমরা বলবো কি না সেটাকে বলবো আমরা প্লাজমিড, তাই না? সেটাকে প্লাজমিড বলবো। দেখো এটা কী বলো? প্লাজমিড। এই যে প্লাজমিডের যে ছবিটা, যে প্লাজমিড, তো এই প্লাজমিডটা কী হয় না এটাকে বলা হচ্ছে একটা হচ্ছে কি না আসল যে নিউক্লিয়াস সেটা ছাড়াও প্লাজমিড বলে একটা ওর থেকে ছোট অপেক্ষাকৃত একটা ডিএনএ এক জায়গায় এরকম করে থাকে, তাই না? বলবে এটার কাজ কি না এটা কি করে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ সাহায্য করে। মানে মানে বিভিন্ন তো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় এগুলোকে মারার জন্য, তো বিভিন্ন অ্যান্টিবায়োটিককে কিন্তু থেকে প্রতিরোধ করতে কিন্তু এই প্লাজমিডটা কিন্তু সাহায্য করে। বুঝতে পারলে? এছাড়াও এইটা কী করে না রিপ্রোডাকশানে সাহায্য করে এদের, ঠিক আছে? রিপ্রোডাকশান কীভাবে সাহায্য করো জেনে লাভ নাই। এবং এটার একটা গুরুত্ব বলতে পারো, সেই গুরুত্বটা কী বলো তো? সেটা তোমরা বায়োটেকনোলজিতে পড়েছো, যে বায়োটেকনোলজিতে পড়বে যদি না পড়ে থাকো, যে এরা কী করে না জিন ট্রান্সফারের কাজে লাগে। জিন ট্রান্সফার করতে কী লাগে না ট্রান্সফার করতে কাজে লাগে। জিন ট্রান্সফার করতে এরা কিন্তু কাজে লাগে, তাই না? পরিবহন করতে কাজে লাগে, তাই না? তাকে জেনেটিক ভেহিকেলও বলা হয়ে থাকে এই প্লাজমিডটাকে, তাই না? হলো, বুঝতে পারলে এই প্লাজমিড সম্বন্ধে এইগুলো কিন্তু জানতে হবে। প্লাজমিড সম্বন্ধে এই জ্ঞানগুলো থাকা দরকার যে প্লাজমিড জিনিসটা কী, ঠিক আছে? যে আসল যে ডিএনএ আসল যে নিউক্লিয়েট ছাড়াও একটা কিন্তু এক্সট্রা এদের থাকে, এটা কিন্তু বিভিন্ন কাজে সাহায্য করে। বোঝা গেল? এছাড়াও কী থাকবে দেখো, বলা হয়েছিল যে ইউক্যারিওটিক আগের লেকচারে যে ইউক্যারিওটিক কোষে কী আছে না ইউক্যারিওটিক কোষে যে মেমব্রেন বাউন্ড অর্গানেল বা পর্দাবৃত কোষাঙ্গাণু রয়েছে, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু এরকম পর্দাবৃত কোষাঙ্গাণু নাই, তাই তো? পর্দাবৃত কোষাঙ্গাণু যেহেতু নাই তাহলে এদের ক্ষেত্রে কি না মাইটোকন্ড্রিয়া গোলগি বডি, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ঠিক আছে, এগুলো কিন্তু সবই কিন্তু কী হয় না অ্যাবসেন্ট হয়। কিন্তু মনে রাখবে যে রাইবোজোম কিন্তু প্রেজেন্ট হয়, রাইবোজোম কিন্তু থাকে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুজনের ক্ষেত্রে কিন্তু রাইবোজোমটা কিন্তু লক্ষ্য করা যায়, যেটা মূলত কিসে সাহায্য করে? প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। রাইবোজোম কিন্তু লক্ষ্য করা যায়। তো এখানে দেখো রাইবোজোম রয়েছে। এছাড়াও ফুড গ্র্যানিউল এদের মধ্যে লক্ষ্য করা যায়, এরকম ইনক্লুশন বডি যেগুলোকে বলি আমরা পরে পড়ব। তো
তো দেখো এরপরে এর তো চলার জন্য কিছু থাকা দরকার। তো চলনের জন্য মূলত এদের কী হয় না, ফ্ল্যাজেলাম থাকে। তো এই ফ্ল্যাজেলা সম্বন্ধে একটু জানা দরকার। না ফ্ল্যাজেলাম যেটা ফ্ল্যাজেলা, সেই ফ্ল্যাজেলাটা কী হয় না, ফ্ল্যাজেলাটা হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন, ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা কিন্তু এরা তৈরি হয়, তাই না? ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা কিন্তু এরা তৈরি হয়। তো যেটা ফ্ল্যাজেলার গঠন বলি, তাহলে দেখবে এদের এরকম হচ্ছে যে এরকম কিন্তু এদের গঠনটা হয়, এরকম হচ্ছে গঠনটা হয় বাইরের দিকে। এই দেখো, আর দেখো এখানে ছবিটাতে এরকম আছে। তো প্রথমে এখানে বেস আছে, তারপর হুক আছে, তারপর এরকম এটা ফিলামেন্ট বলে এটাকে, ঠিক আছে? বুঝতে পারলে? এরকম কিন্তু গঠনটা হয়, এটাকে বলে ফিলামেন্ট। এই ফিলামেন্টের মাধ্যমে কিন্তু এরা মূলত কী করতে পারে না, চলতে পারে। এটা লড়াবে এবং এর মাধ্যমে কী করতে পারবে না, হচ্ছে যেতে পারবে। এটাকে বলে বেস আর এটাকে বলে হুক, ঠিক আছে? এটা কিন্তু ছবিটা মনে রাখলেই বুঝতে পারবে। তাহলে এটা কিন্তু চলতে সাহায্য করে। আর যে স্ট্রাকচার যেটা রয়েছে সেটা কি না, এটা হচ্ছে পিলি স্ট্রাকচারটা দেখলে ছবিটাতে, এই দেখো এই স্ট্রাকচারটা দেখো, একটা আছে ছবি যে পিলি, তাই না? পিআইএলআই পিলি। তো পিলি গঠনটা কী হয় না, এটাও একটা প্রোটিন দ্বারা গঠিত হয়। ওটা ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা, এটা হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। পিলিন প্রোটিন দ্বারা কিন্তু এটা গঠিত হয়। বুঝতে পারলে? এই যে পিলিন প্রোটিন, এটা কিন্তু কী করে না, হচ্ছে এদের রিপ্রোডাকশানেও সাহায্য করে, মাঝে মাঝে করতেও সাহায্য করে না, ট্রান্সডাকশন পদ্ধতিতে সাহায্য করে। সেটা জেনে লাভ না, এটা রিপ্রোডাকশান করতেও কিন্তু এই পিলিটা কিন্তু সাহায্য করে। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে জেনে রাখা দরকার। তো ক্লিয়ার? বুঝতে পারলে? এছাড়াও এদের একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, যেটা আমি বলে রাখি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। ধরো এই যে ছবিটা, ছবিটা তোমার যেটা আছে, তো এদের যে এই যে ছবিটাতে এদের যে ওয়াল, যে সেল মেমব্রেন, যেটা ধরো এখানে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনটা দেখতে পাচ্ছ, এই প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে এরকম করে সংকুচিত হয়ে বিশাল স্পেশাল স্ট্রাকচার গঠন করে, এরকম সংকুচিত হয়। কোনটা না, প্লাজমা মেমব্রেনটা। সেটাকে বলে কিন্তু কি না, মেসোজোম। কি বলে, মেসোজোম। এই মেসোজোমের অনেক কাজ আছে। তো এই মেসোজোম যেটা, সেই মেসোজোমকে কি বলা হয় না, হচ্ছে এদের মাইটোকন্ড্রিয়া বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া বলতে কি না, এনার্জি দিতে সাহায্য করবে। মাইটোকন্ড্রিয়া মানে কি না, এনার্জি দিতে সাহায্য করবে, তাই তো? এছাড়াও রিপ্রোডাকশান, ডিএনএ ট্রান্সফার, এগুলো তো সাহায্য করে, যেটা আমরা পরে পড়বো। তাহলে মূলত এরা এনার্জি সাহায্য করে। এছাড়াও ডিএনএ রেপ্লিকেশানে সাহায্য করে। অনেক কাজ আছে। রেপ্লিকেশানে সাহায্য করবে, ঠিক আছে? সেল ওয়াল ফরমেশনে সাহায্য করবে। এর মধ্যে অনেক পরিমাণে এনজাইম রয়েছে, সেটা বিভিন্ন রকমের বিক্রিয়া করতে সাহায্য করবে কোষের মধ্যে। তো এরকম এই মেসোজোম একটা স্পেশালাইজড একটা স্ট্রাকচার থাকে, এবং এই মেসোজোমটার মধ্যে যদি কী থাকে, একটা সবুজ মানে ক্লোরোফিল থাকে, যেমন ধরো নীলাভ সবুজ শৈবাল, তার ক্ষেত্রে ক্লোরোফিল থাকে। তো তাহলে সেটাকে বলা হয়, এই স্ট্রাকচারটা গঠিত, সেটাকে বলে ক্রোমাটোফোর। কী বলে না, ক্রোমাটোফোর বলে, ঠিক আছে? ক্রোমাটোফোর বলে। তো এটাকে ক্রোমাটোফোর বলে যদি ক্লোরোফিল থাকে। বুঝতে পারলে? কাদের ক্ষেত্রে থাকে না, ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে বা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে কিন্তু এরকম স্ট্রাকচারটা থাকে। তাহলে এটা কিন্তু তোমাদেরকে মোটামুটি একটা বেসিক এই ছবিটার সম্বন্ধে জেনে রাখতে হবে। এরপরে দেখো, পড়লে কিন্তু সহজে কিন্তু বুঝতে পারবে। এবারে দেখো প্রথমে দেখা যাক কী বলছে। তো বলছে যে প্রোক্যারিওটের ক্ষেত্রে কী হয় না, প্রোক্যারিওটস হ্যাভ সেল ওয়াল সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট ইন মাইক্রোপ্লাজমা। এদের যে দেখো যে কোষ প্রাচীর, এই যে এটা বাইরের দিকে কী আছে না, কোষ প্রাচীর আছে। সেই কোষ প্রাচীরটা কি না, কোষ পর্দা যেটা, সেই কোষ পর্দাটাকে হচ্ছে বাইরে থাকে। কোনটা ছাড়া না, হচ্ছে মাইক্রোপ্লাজমা ছাড়া। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কেবলমাত্র কী থাকে, এর ক্ষেত্রে কেবলমাত্র কী থাকে, সেল মেমব্রেন থাকে। এদের ক্ষেত্রে থাকে, সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে, সেল ওয়াল কিন্তু অ্যাবসেন্ট থাকে। বুঝতে পারলে? দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ দ্য সাইটোপ্লাজম। এদের মধ্যে যে ফ্লুইডটা বা তরলটা থাকে, সেটাকে কি বলে না, সাইটোপ্লাজম বলে। দেখতে পেলে? দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। এদের তাহলে এরা যেহেতু প্রোক্যারিওটিক, তাহলে এদের কিন্তু আদর্শ নিউক্লিয়াস নেই। বোঝা যাচ্ছে? দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ বেসিক্যালি নেকেড। এই জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তুটা এরা কী হয়, নগ্ন হয় বলতে কি না, নট এনভেলপড বাই এ নিউক্লিয়ার মেমব্রেন। মানে কি, নিউক্লিয় পর্দা দ্বারা কিন্তু এরা এই যে জেনেটিক মেটেরিয়াল বা জিন বস্তুটা আবৃত থাকে না। বোঝা গেল?
ইন অ্যাডিশন টু জেনোমিক ডিএনএ, এই জিনোমিক ডিএনএটা ছাড়াও বা নিউক্লিওয়েডটা ছাড়াও দ্য সিঙ্গেল ক্রোমোজোম সার্কুলার ডিএনএ, মানে এদের যে ডিএনএটা হয় সেটা কী হয়, এরকম যে ছবিটা যেখানে দেখেছিলে, যে নিউক্লিওয়েডের ছবিটা দেখেছিলে, সেই নিউক্লিওয়েডের ছবিটাতে দেখেছিলে, সেটা কী হয় না, এদের যে এটা এরকম সার্কুলার হয়। ঠিক আছে, এই সার্কুলার যে ডিএনএটা, ঠিক আছে, এটা ছাড়াও মেনি ব্যাকটেরিয়া হ্যাভ স্মল সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ, মানে জিনোমিক ডিএনএ যেটা, ঠিক আছে, জিনগত ডিএনএ যেটা, সেটা ছাড়াও এদের কি থাকে, একটা করে এক্সট্রা, ঠিক আছে, ছোট গোলাকার ডিএনএ কিন্তু লক্ষ্য করা যায়। দিস স্মলার ডিএনএ ইজ কল্ড প্লাজমিডস, এই ছোট ছোট যে ডিএনএগুলো, এগুলোকে বলা হয় প্লাজমিড। বোঝা গেল? দ্য প্লাজমিড ডিএনএ কনফার্স সার্টেন ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টার্স টু সাচ ব্যাকটেরিয়া। এই যে প্লাজমিড ডিএনএ, এটা কিন্তু কি করে, অনেক পরিমাণে কিছু কিছু নতুন ফিনোটাইপ বৈশিষ্ট্য আনতে কিন্তু সাহায্য করে। ওয়ান সাচ ক্যারেক্টার, এরকম অনেক তার বৈশিষ্ট্য রয়েছে। একটা ক্যারেক্টার কি না, ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, না অ্যান্টিবায়োটিকের থেকে প্রতিরোধে কিন্তু এটা সাহায্য করে। ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন, যখন তুমি একটু উঁচু ক্লাসে উঠবে তখন তুমি বুঝতে পারবে দ্যাট দিস প্লাজমিড ডিএনএ ইজ ইউজ টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন উইথ ফরেন ডিএনএ। ফরেন ডিএনএ বলতে বাইরের ধরো কোনো একটা ডিএনএ রয়েছে, সেই বাইরের ডিএনএটাকে এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, মানে একটা পদ্ধতি যার মাধ্যমে ব্যাকটেরিয়াটাকে মধ্যে আরও নতুন কিছু বৈশিষ্ট্য উদ্ভব করা হবে। তো সেটা করতে কিন্তু সাহায্য করে, যেটা কী করে, যাতে অন্য ব্যাকটেরিয়াটা অন্য কাজে সে লাগাতে পারে। ধরো প্লাজমিড যেটা বলতে, ধরো প্লাজমিড ডিএনএটা তো এরকম গোলাকার হয়, তাই না? উপর দিয়ে তাকাও, এইখানটাতে আঁকছি, প্লাজমিড ডিএনএ গোলাকার হয়। তো বাইরে থেকে ধরো একটা ডিএনএ রয়েছে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এটা এরকম ডিএনএ আছে, ঠিক আছে, এই ডিএনএটা কী করতে পারে, তার স্পেশাল একটা বৈশিষ্ট্য কিছু একটা আছে। তো এই যে ডিএনএটাকে এখানের মধ্যে ঢুকিয়ে কি করা হয় না, এই যে জায়গাটা, ঠিক আছে, এই একটা জায়গা ধরো কেটে দিল এখানে, এই ডিএনএর মধ্যে, যে ডিএনএর যে সার্কুলার ডিএনএটা রয়েছে, তো সার্কুলার ডিএনএ একটা এরকম জায়গাটা নাই হয়ে গেল। এখানে কি করলো না, বাইরের থেকে যে ডিএনএটা এলো সেটা এখানটাতে প্রবেশ করলো, তাহলে সেই স্পেশাল যে বৈশিষ্ট্য, যেটা আমি বৈশিষ্ট্যটা করতে চাই, সেই ব্যাকটেরিয়াটার মধ্যে আনতে চাই আমার সুবিধার জন্য, সেটা আনতে পারবো, তাই না? এটা কী করা হয় বলবে, যে এটা কী করে কার্লাইনিকের মধ্যে ঢোকালে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে একটা উৎসেচক থাকে, তার মাধ্যমে কিন্তু এটা করা হয়। এগুলো বায়োটেকনোলজিতে পড়বে, ঠিক আছে, হায়ার ক্লাসে না, ক্লাস 12-এই পড়বে তোমরা, ঠিক আছে, ক্লাস 12-এর চ্যাপ্টারে রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে কী বলছে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওট যারা হয় তাদের ক্ষেত্রে কী থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন লক্ষ্য করা যায়, ঠিক আছে, নিউক্লিয় পর্দা লক্ষ্য করা যায়। নো অর্গানেলস লাইক দ্য ওয়ান্স ইন ইউক্যারিওটস আর ফাউন্ড ইন প্রোক্যারিওট সেলস এক্সেপ্ট ফর রাইবোজোম। বলছে কি বলছে না, মানে লাইক দ্য ওয়ান্স ইন ইউক্যারিওট, মানে ইউক্যারিওটের মধ্যে যে সমস্ত কোষাঙ্গাণুগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে, এবং আর ফাউন্ড ইন প্রোক্যারিওট সেলস এক্সেপ্ট ফর রাইবোজোম। মানে এটার কথাটার মানে বলতে চাইছে যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে কমন কে, না অত ভালো ওরকম বুঝতে হবে না, বুঝতে হবে কি না, প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে দুজনের মধ্যেই কিন্তু কী লক্ষ্য করা যায়, রাইবোজোমটা কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য যে অঙ্গাণুগুলো কিন্তু যেটা ইউক্যারিওটে লক্ষ্য করা যায়, সেটা কিন্তু প্রোক্যারিওটে লক্ষ্য করা যায় না, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। ক্লিয়ার? এছাড়াও কি হয় না, প্রোক্যারিওটস হ্যাভ সামথিং ইউনিক ইন দ্য ফর্ম অফ ইনক্লুশনস, এদের কী থাকে, ইনক্লুশনস হিসেবে এদের কিছু কিন্তু নতুন ধরনের বৈশিষ্ট্য থাকে। এ স্পেশালাইজড ডিফারেন্সিয়েটেড ফর্ম অফ সেল মেমব্রেন, এদের ইনক্লুশনস থাকে, এই যে ফ্লুইড গ্র্যানিউল ওখানে লেখা ছিল ছবিটাতে। তো এদের ক্ষেত্রে এছাড়া কী থাকে না, স্পেশালাইজড ডিফারেন্সিয়েটেড ফর্ম অফ সেল মেমব্রেন কল্ড মেসোজোমস, এদের কি না একটা মানে যে কোষ পর্দা রয়েছে বা সেল মেমব্রেন রয়েছে, তার দ্বারা একটা বিশেষ একটা গঠন সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে মেসোজোম। ইজ ক্যারেক্টারিস্টিক অফ প্রোক্যারিওট, এটা হচ্ছে প্রোক্যারিওটের কিন্তু বৈশিষ্ট্য। দে আর এসেন্সিয়ালি ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেনটা কী হয়, ভিতরের দিকে ভাঁজ খেয়ে এই মেসোজোমটা গঠন করে। এই যখন ছবিটা দেখেছি দেখো, ভাঁজ খেয়ে এই যে এটা সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা ভিতর দিকে ভাঁজ খেয়ে এরকম কিন্তু মেসোজোম বলে একটা বিশেষ স্ট্রাকচার কিন্তু গঠন করতে পারে। বুঝতে পারলে? এরপরে যখন ছবিটা এখানে দিয়েছে, যে বিভিন্ন রকমের দেখো ডায়াগ্রাম শোয়িং কম্পারিজন অফ ইউক্যারিওট সেল উইথ আদার অর্গানিজমস,
এই যে ছবিটা দিয়েছে, এটা কিসের ছবি দিয়েছে বলো তো? এই ছবিটা দিয়েছে কি না ইউক্যারিওটের ছবি দিয়েছে। আর এগুলো কি দিয়েছে না প্রোক্যারিওটের ছবি দিয়েছে। যেমন পিপিএলের ছবি দেওয়া আছে, ঠিক আছে, তারপরে ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, ভাইরাসের ছবি দেওয়া আছে, এগুলো ছবি দেওয়া আছে। আর এটা কী দেওয়া আছে না হচ্ছে ইউক্যারিওটের ছবি দেওয়া আছে। তাহলে এটা কি স্ট্রাকচার অনেক বেশি পরিমাণে বড় হচ্ছে। এছাড়াও এদের দেখো বিভিন্ন রকমের পর্দাবৃত অঙ্গাণুগুলো দেখো, এটা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ক্লিয়ার। যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, এরকম সমস্ত এগুলো লক্ষ্য করা যায়, যেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। ক্লিয়ার, বুঝতে পারলে? এরপরে দেখো আসছি যে সেল এনভেলপস অ্যান্ড ইটস মডিফিকেশান। এবার বাইরে যে পর্দাগুলো থাকে তাদের যে কীরকম মডিফিকেশান বা কীরকম কী হয় সেটা সম্বন্ধে জানতে হবে। না, মোস্ট প্রোক্যারিওটিক সেলস, পার্টিকুলারলি দ্য ব্যাকটেরিয়াল সেলস, হ্যাভ এ কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ। বলছে বেশিরভাগ যে প্রোক্যারিওটিক কোষগুলো সেগুলো কি হয় না, বিশেষ করে কি না ব্যাকটেরিয়ার যে কোষগুলো সেগুলোর মধ্যে কি হয়, কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ, তাদের মধ্যে কি হয় রাসায়নিকগতভাবে জটিল কিন্তু কোষ প্রাচীর থাকে। যা রাসায়নিকভাবে জটিল বলতে এদের একটা বিশেষ মানে পরিমাণ উপাদান দ্বারা গঠিত হয়, যেটাকে আমরা পেপটাইড ও গ্লাইকান বলি, ন্যাগ এবং ন্যাম দ্বারা গঠিত হতে পারে। বুঝতে পারলে? সেল এনভেলপ কনসিস্ট অফ এ টাইট বাউন্ড 3 লেয়ার স্ট্রাকচার। এই যে এদের যে সেল এনভেলপ যেটা সেটা 3টা স্ট্রাকচার দ্বারা গঠিত হয়, 3টা গঠন দ্বারা গঠিত হয়। আউটার মোস্ট সবচেয়ে বাইরে কি থাকে না গ্লাইকোক্যালিক্স, যেটাকে আমরা স্লাইম লেয়ারও বলছিল ওই ছবিটাতে। তো যে বাইরের যে লেয়ারটা থাকে যেটাকে বলি আমরা গ্লাইকোক্যালিক্স, ফলোড বাই সেল ওয়াল, তারপরে কি থাকে বাইরে গ্লাইকোক্যালিক্স, তারপরে সেল ওয়াল বা কোষ প্রাচীর, অ্যান্ড দেন প্লাজমা মেমব্রেন, তারপরে কি থাকে না হচ্ছে কোষ পর্দা থাকে। অলদো ইচ লেয়ার অফ দ্য এনভেলপ পারফর্ম ডিস্টিংক্ট ফাংশন, কিন্তু প্রত্যেকটা যে লেয়ার মানে ধরো গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, এদের কিন্তু প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে। দে অ্যাক্ট টুগেদার অ্যাজ এ সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট, ঠিক আছে। এবং এদের কি হয়, এরা সবাই মিলে কিন্তু একটা সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট, মানে কি এরা সবাই মিলে কিন্তু ওই যে মানে যে ব্যাকটেরিয়াটাকে রক্ষা করতে একসাথে কিন্তু সাহায্য করে। বুঝতে পারলে? ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 গ্রুপ, এদেরকে দুটো গ্রুপে ভাগ করা যেতে পারে অন দ্য বেসিস অফ দ্য ডিফারেন্সেস ইন দ্য সেল এনভেলপস। এদের যে সেল এনভেলপস, ঠিক আছে, রয়েছে, বুঝতে পারলে, কোষের যে পর্দা রয়েছে, ঠিক আছে, বা কোষ প্রাচীরও বলতে পারো, বা যে আবরণটা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে। অ্যান্ড দ্য ম্যানার ইন হুইচ দে রেসপন্ড টু দ্য স্টেনিং প্রসিডিওর ডেভেলপড বাই গ্রামভিজ। না কীভাবে এদেরকে কি না স্টেনিং প্রসিডিওর, গ্রামভিজ বলে একজন বিজ্ঞানী ছিলেন, সে কীভাবে ওই ব্যাকটেরিয়াগুলোকে স্টেন করে, একটা স্টেনিং প্রসিডিওর স্টেন করার একটা মানে একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু এটাকে দুটো ভাগে কিন্তু ভাগ করেছিলেন। দোজ দ্যাট টেক আপ গ্রাম স্টেন আর গ্রাম পজিটিভ, যারা এই যে গ্রাম স্টেন যেটা সেটাকে গ্রামভিজ একটা স্টেন আবিষ্কার করেছিলেন যেটাকে বলা হচ্ছে গ্রাম স্টেন। এই গ্রাম স্টেন সম্বন্ধে তোমাকে যদি বলি একটু, গ্রাম স্টেন জিনিসটা আবার কি, যে গ্রাম স্টেন যে জিনিসটা কি, জিনিসটা লিখে দাও। গ্রাম স্টেন কী করেছে না গ্রামভিজ আবিষ্কার করেছে সেই স্টেনটা। তো এই যে গ্রাম স্টেনকে বলা হচ্ছে কি না ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন বলা হচ্ছে এটাকে। তো এই যে জিনিসটা, এই গ্রাম স্টেনটা কী হচ্ছে না ব্যাকটেরিয়াতে দিল, ধরো দুটো একটা কোনো একটা পাত্রে আছে, সেই পাত্রে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, সেখানে এই গ্রাম স্টেনটি দিল, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন আছে সেটা দিল, দেওয়ার পরে যার মধ্যে যেটা ওই যে স্টেনটা সেটাকে গ্রহণ করলো, মানে সেই রঙে রঞ্জিত হয়ে গেল, ঠিক আছে। এবং কিছুগুলো কিন্তু রঞ্জিত হলো না, মানে সেটা মানে সবাই প্রথমে মনে হবে সবাই রঙিন আছে, তারপরে সেটাকে অ্যালকোহল দ্বারা ধুয়ে দিল, এরপরে অ্যালকোহল ধুয়ে দেওয়ার পরে প্রথমে দিল, তারপরে অ্যালকোহল দিয়ে সবকে ধুলো, অ্যালকোহল দিয়ে ধুয়ে দেওয়ার পরেও ওই গ্রাম স্টেন না যে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে আটকে রয়ে গেল, ঠিক আছে, মানে সেই রঙে রঞ্জিত হয়ে গেল ঠিক আছে, সেগুলোকে বলবো আমরা গ্রাম পজিটিভ, মানে গ্রাম স্টেনে তারা সারা দিতে পারছে বা সেটাকে ধরে রাখতে পারছে, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। আর যারা কিন্তু ধুয়ে গেল, ঠিক আছে, ভালো মানে কী হচ্ছে পারেনি, ওটাকে ঠিকমতো ধরতে পারেনি, তাহলে তারা কিন্তু গ্রাম নেগেটিভ, তাই না? তো সেটাই এখানে বলছে যে স্টেনিং প্রসিডিওরের ভিত্তি করে গ্রামভিজ দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা কি না যারা কি করতে টেক আপ দ্য গ্রাম স্টেন আর গ্রাম পজিটিভ, যারা এই যে গ্রাম স্টেনটা সেটা কি করতে গ্রহণ করছে, টেক আপ করছে, তারা কি বলা হচ্ছে না গ্রাম পজিটিভ। অ্যান্ড দ্য আদার্স দ্যাট ডু নট, যারা করতে পারছে না তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
বুঝতে পারলে জিনিসটা? আমি এটা আরও ভালো করে বললাম, আশা করি বুঝতে পেরেছো। গ্লাইকোক্যালিক্স ডিফার ইন কম্পোজিশন অ্যান্ড থিকনেস অ্যামাং ডিফারেন্ট ব্যাকটেরিয়া। এই যে গ্লাইকোক্যালিক্স যেটা, সেই বাইরের দিকে যে স্লাইম লেয়ার যেটা আছে, সেটা কিন্তু তাদের যে উপাদান রয়েছে এবং তাদের যে থিকনেস, ঠিক আছে, রয়েছে, সেটার উপরে ভিত্তি করে এদেরকে কিন্তু বিভিন্ন ভাগে মানে বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ইট কুড বি লুজ সিথ লাইক স্লাইম লেয়ার, ঠিক আছে। এটা কি হতে পারে না, লুজ সিথ মানে ধরো এই যে বাইরে যে গ্লাইকোক্যালিক্স যেটা রয়েছে, আমি যেটা লিখেছিলাম দেখো, এই গ্লাইকোক্যালিক্স আছে, ঠিক আছে, এই গ্লাইকোক্যালিক্সটা যদি লুজ হয় মানে পাতলা পাতলা হয়, ঠিক আছে, এগুলো না ক্যাপসুল স্লাইম লেয়ার যদি পাতলা পাতলা হয়, মানে ধরো যদি মানে বেশি ইয়ে নয়, সেটা স্লাইম লেয়ার বলবো। এটা কি বলে, স্লাইম লেয়ার। এই স্লাইম লেয়ারটা থাকলে কি হবে, স্লাইম লেয়ার থাকবে এবং যদি অনেক গাঢ় পরিমাণ অনেক থিকনেস ওই গ্লাইকোক্যালিক্সটা থাকে, তখন সেটাকে আমরা বলবো ক্যাপসুল। এটা অনেক কী হবে মানে ঠিক হবে, ঠিক বা মোটা হবে, সেগুলো তখন সেগুলো ভিরুলেন্ট হচ্ছে। আর যাদের ক্ষেত্রে এরকম স্লাইম লেয়ার একটু মানে চিপচিপে একটু একদম থিন লেয়ার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাঁচাতে পারছে না। সেটাই বলছে এখানে ক্যাপসুল হলে কি, যে অনেক মোটা হলে সেটা ক্যাপসুল, আর পাতলা হলে সেটাকে বলবো আমরা স্লাইম লেয়ার। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো ওটাই বলছে এখানটাতে, যে কি না লুজ সিদ থাকলে সেটাকে বলা হচ্ছে স্লাইম লেয়ার। ইন সাম হোয়াইল আদার্স মে থিক অ্যান্ড টাফ, মানে কি মোটা এবং শক্ত একদম, সেটাকে বলবো আমরা কি না ক্যাপসুল। বুঝতে পারলে? সেটাকে আমরা কি বলবো, ক্যাপসুল বলবো। দ্য সেল ওয়াল ডিটারমাইন দ্য শেপ অফ দ্য সেল। সেল ওয়াল যেমন হবে, কোষ প্রাচীর যেমন হবে, কোষের আকারটাও তেমন হবে। তাই এই কোষ প্রাচীরটা কী করছে না, কোষের আকারটা নির্ণয়ে সাহায্য করছে। অ্যান্ড প্রোভাইডস এ স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট টু প্রিভেন্ট দ্য ব্যাকটেরিয়াম ফ্রম ব্রাস্টিং অর কোলাপসিং। এবং এই যে স্ট্রাকচারটা, এই কোষ প্রাচীরটা কী করতে পারছে না, ব্যাকটেরিয়াটাকে ফেটে যেতে থেকে বাধা দিচ্ছে। বুঝতে পারলে? তাহলে দুটো কাজ, একটা কি, একটা হচ্ছে আকার দিতে সাহায্য করছে, এবং একটা কিসে সাহায্য করছে না, তার গঠনগত একটা সাপোর্ট দিতে সাহায্য করছে, যাতে কি হয় না হচ্ছে সেটা হচ্ছে ফেটে যাওয়া থেকে রোধ হয়। বুঝতে পারলে? দ্য প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। প্লাজমা মেমব্রেন যেটা হয় সেটা কি হয় না, সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার, মানে সবটাই প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে যেতে পারবে না সব উপাদান, তারা কিছু তারা সিলেক্ট করবে, কিছু বিশেষ উপাদানই সেই প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দাকে ভেদ করে যেতে পারবে, সবটা যেতে পারবে না। এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। বুঝতে পারলে? অ্যান্ড ইন্টারাক্টস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এটা কি করে, এই প্লাজমা মেমব্রেনটা বা কোষ পর্দাটা বাইরের যে পরিবেশ তার সঙ্গে কি করে, সংযোগ রক্ষা করতে সাহায্য করে। দিস মেমব্রেন ইজ সিমিলার স্ট্রাকচারালি টু দ্যাট অফ দ্য ইউক্যারিওট। এটা ইউক্যারিওটের মতোই কিন্তু সিমিলার, একই রকমের গঠন হয় কার, এই প্লাজমা মেমব্রেনটার। বুঝতে পারলে কথাটা? ঠিক আছে, ক্লিয়ার হলো? এই যে সিমিলার যে স্ট্রাকচার বলতে কি না, ওই যে পিএলপি ফ্যাট লিপিড পিএলপি মানে তোমার কি, প্রোটিন লিপিড ফ্যাট, প্রোটিন ফ্যাট লিপিড এরকম দ্বারা গঠিত হবে। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল দেখা যাবে, এরকম বিভিন্ন রকমের গঠনটা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এ স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার ইজ মেসোজোম। এদের যে স্পেশাল যে মেমব্রেনাস স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে মেমব্রেন দ্বারা গঠিত যে গঠনটা, হ্যাঁ, পর্দা দ্বারা গঠিত যে গঠনটা, সেটাকে বলা হচ্ছে মেসোজোম। আমরা আগেই দেখেছি যে কী হয়, প্লাজমা মেমব্রেনটার ইনফোল্ডিং হয়ে গঠন করে না মেসোজোম গঠন করে, হুইচ ইজ ফর্মড বাই এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু দ্য সেল। কী হয়, এই যে কোষ প্রাচীর, এই কোষ পর্দাটা, সেটা কী হয়, এক্সটেন্ড হয়ে ভিতর দিকে ফোল্ড হয়ে কী গঠন করে না, এই মেসোজোমটা গঠন করে। দিস এক্সটেনশন আর ইন ফর্ম অফ ভেসিকেলস, টিবিউলস, ল্যামেলি। এই যে এক্সটেনশন ভিতরের দিকে যে গঠনটা, সেটা কী হয় না ভেসিকেল, টিউবিউল এবং ল্যামেলির আকারে হয়ে থাকে। দে হেল্প ইন সেল ওয়াল ফরমেশন। এটা কিসে সাহায্য করে, কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করে, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন টু ডটার সেল, মানে যে মানে ডিএনএটা, সেটা যেটা কী হয় যে যে মানে তাদের যে অপত্য কোষটা হবে সেখানে ঠিক মতো ছড়িয়ে পড়ে যাতে, সেটাতে সাহায্য করে। দে অলসো হেল্প ইন রেসপিরেশন। এটাই মানে জানি সবসময় শ্বসনে সাহায্য করে, তাই না, এখানে মাইটোকন্ড্রিয়া বলা হয় ব্যাকটেরিয়াতে, তাই না। সিক্রেশন প্রসেস মানে ক্ষরণে সাহায্য করে। টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন। কোষ পর্দা যেটা তাদের ভিতর দিকে যদি ইনফোল্ডিং হয়ে যায়, তার কী হয়, তার যে ক্ষেত্রফলটা সেটা বাড়াতে সাহায্য করে। এনজাইমেটিক কন্টেন্টের মধ্যে অনেক পরিমাণে এনজাইম থাকে। তাহলে এতগুলো কিন্তু কাজ কী কী, সেল ওয়াল ফরমেশন মানে কোষ প্রাচীর তৈরি, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে,
রেসপিরেশনে সাহায্য করে, মানে শ্বসনে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে, সারফেস এরিয়া বা ক্ষেত্রফলটা বাড়াতে সাহায্য করে প্লাজমা মেমব্রেনের। এছাড়াও কি না হচ্ছে এর মধ্যে বিভিন্ন রকমের এনজাইম থাকে যেগুলো বিভিন্ন বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, তাই না? ইন সাম প্রোক্যারিওট লাইক সায়ানোব্যাকটেরিয়া, যেমন কিছু কিছু যেমন আছে প্রোক্যারিওট, যেমন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, দেয়ার আর আদার মেমব্রেনাস এক্সটেনশন, আরও অন্য রকমের এক্সটেনশন রয়েছে ইনটু দ্য সাইটোপ্লাজম কল্ড ক্রোমাটোফোর। এই যে মেমব্রেনাস যে এক্সটেনশন বা মেসোজোমের মতো, যেটা তাদের ক্ষেত্রে কী বলে ক্রোমাটোফোর, হুইচ কন্টেন্ট পিগমেন্ট, মানে এদের মূলত কী থাকে, ক্লোরোফিল তো থাকে। তো সেই পিগমেন্ট কিন্তু এই যে মেমব্রেনাস এক্সটেনশনটার মধ্যে কিন্তু থাকে। সেই স্ট্রাকচারটাকে বলবো আমরা কি না সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমাটোফোর। এটা আমি কিন্তু আগে তোমাদেরকে বলেছিলাম, আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি এখানটাতে। ক্রোমাটোফোর বলে কাদের ক্ষেত্রে, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিল থাকে বলে। ঠিক আছে, ঠিক আছে, আশা করাই বুঝতে পারছো। এরপরে কি বলছে দেখো, যে ব্যাকটেরিয়া সেলস মে বি মোটাইল ও নন মোটাইল। এরা কী করতে হয় না, মোটাইল বলতে চলনশীল হতেও পারে আবার নাও হতে পারে। ইফ মোটাইল, যদি মোটাইল হয় বলে চলনশীল হয়, দে হ্যাভ থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দেয়ার সেল ওয়াল কল্ড ফ্ল্যাজেলা। যদি তারা কি হয় না সচল হয়, মোটাইল হয়, তাদের ক্ষেত্রে কি হয় না থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দেয়ার সেল ওয়াল কল্ড ফ্ল্যাজেলা। তাহলে এদের ক্ষেত্রে কী হয়, একটা ফিলামেন্টের মতো পাতলা একটা কী থাকে, বৃদ্ধি থাকে, ঠিক আছে, উপবৃদ্ধি থাকে, ঠিক আছে, যেটা কোনখান থেকে হয় না তাদের সেল ওয়াল থেকে হয়, ঠিক আছে, বা কোষ প্রাচীর থেকে হয়, যেটাকে বলা হয় কি না ফ্ল্যাজেলা। এটা ইম্পর্ট্যান্ট কিন্তু স্টার, যে কোনখান থেকে না, সেটা হচ্ছে কোষ প্রাচীর থেকে হয়। যে মেমব্রেনাস এক্সটেনশন যেটা ছিল সেটা কিন্তু কোষ পর্দা থেকে ছিল, যেটা মেসোজোম ছিল আর কি। আর ফ্ল্যাজেলা যেটা হয় সেটা কিন্তু কোষ প্রাচীর থেকে, তাই না? এই পার্থক্যটা কিন্তু মনে রাখবে, এই প্রশ্নটা অনেক সময় গুলি যায় এমসিকিউ করার সময়, ঠিক আছে। ব্যাকটেরিয়া শোয়ে রেঞ্জ ইন দ্য নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্ল্যাজেলা। এই ব্যাকটেরিয়া যেটা, এই ব্যাকটেরিয়া কিন্তু তাদের যে ফ্ল্যাজেলা, ঠিক আছে, তাদের ফ্ল্যাজেলার যে গঠন, তার যে সংখ্যা, সেটার কিন্তু একটা মানে বিভিন্ন রকমের লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবারে বলছে যে ব্যাকটেরিয়া মানে তার যে নাম, মানে ফ্ল্যাজেলার যে নাম্বারটা মানে সংখ্যাটা বিভিন্ন রকম হতে পারে, তার যে অ্যারেঞ্জমেন্ট কোথায় থাকবে সেটা কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। বুঝতে পারছো যেটা বলছি? ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ কম্পোজড অফ 3 পার্ট। এই যে ব্যাকটেরিয়ার যে ফ্ল্যাজেলাম বা ব্যাকটেরিয়ার যে ফ্ল্যাজেলা যেটা, সেটা 3টা গঠন দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে হুক, একটা হচ্ছে বেসাল বডি। এই যে ছবিটা এঁকেছি এখানটাতে, এই দেখো, এই যে বেস, ঠিক আছে, হুক আর হচ্ছে ফিলামেন্ট, 3টা দ্বারা কিন্তু গঠিত হয়। ক্লিয়ার? তাহলে ফিলামেন্ট, হুক আর বেসাল বডি দ্বারা গঠিত হয়। বোঝা গেল? দ্য ফিলামেন্ট ইজ দ্য লংগেস্ট পোর্শন। তাহলে এরকম যে এত বড় যে লংগেস্ট পোর্শন আছে সেটা কি, সেটা তো ফিলামেন্ট, তাই না? ফিলামেন্ট দ্বারা গঠিত হয়, এক্সটেন্ড টু দ্য ফ্রম দ্য সেল সারফেস টু দ্য আউটসাইড। সেল সারফেস থেকে পুরো একদম বাইরে পর্যন্ত কিন্তু বিস্তৃত এরা কিন্তু থাকে। বোঝা গেল? এরপর কি বলছে দেখো, বিসাইডস ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা ছাড়াও এদের কী থাকে, পিলি অ্যান্ড ফিমব্রি। পিলিও থাকে এবং ফিমব্রি বলে একটা দুটো আরও গঠন থাকে। আর অলসো সারফেস স্ট্রাকচার, এটাও কিন্তু ওরকম সারফেস স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সারফেস স্ট্রাকচার, বাট ডু নট প্লে এ রোল ইন মোটিলিটি। কিন্তু এটা কিন্তু কি, এটা হচ্ছে চলনে সাহায্য করে না। ফ্ল্যাজেলাটা যেমন চলনে সাহায্য করছিল, কিন্তু পিলি আর ফিমব্রি সেটা কিন্তু চলনে সাহায্য করে না। পিলি কী করে তাহলে, পিলি আর ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার, এটা হচ্ছে লম্বা একটা টিউবের মতো একটা গঠন, মেড অফ স্পেশাল প্রোটিন। এটা কি হয়, বিশেষ রকমের প্রোটিন দ্বারা কিন্তু গঠিত হয়, যেটা বলছি আমরা পিলিন প্রোটিন, তাই না? আর ফিমরিটা কি, ফিমরি আর স্মল বিসেল লাইক ফাইবার স্প্রাউটিং আউট অফ দ্য সেল। এরা কি হয়, যে ফিমরি যেটা হয় সেই ফিমরিটা কি হয়, ছোট বিসেলের মতো এদের গঠন থাকে, এবং এটা কি হয়, ফাইবারের মতো গঠন থাকে, যেটা কি করে সেল থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে। ইন সাম ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে they are known to help attach the bacteria to rocks in streams and also in host tissue. এটা কি হয় না, যে আমাদের যে বিভিন্ন যে ঝর্ণা টর্ণা থাকে আর কি, সেখানে যে পাথর, যে পাথরে কিন্তু আটকে থাকতে সাহায্য করে ব্যাকটেরিয়াগুলোকে, ঠিক আছে। এবং যে হোস্ট টিস্যু, মানে ধরো ব্যাকটেরিয়াটা অন্য কোনো মানে কোষকে, অন্য কোনো জীবকে আক্রমণ করলো, তো সেখানের মধ্যে আটকে থাকতে কিন্তু এই ফিমরিগুলো সাহায্য করে। বোঝা গেল? রাইবোজোমস অ্যান্ড ইনক্লুশন বডিজ, তো আমরা বলেছি যে রাইবোজোম থাকে, ঠিক আছে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে কমন যে স্ট্রাকচার সেটা কিন্তু রাইবোজোম। আর একটা আমরা দেখেছি যে কি না কোষ পর্দাটা, বলতে পারবো কোষ প্রাচীরটা, কিন্তু কোষ প্রাচীর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আলাদা হয় আর কি। বুঝতে পারছো তো, আলাদা হয়। তো এদের ক্ষেত্রে কী হয় না হচ্ছে রাইবোজোম। তো কী বলছে দেখো, ইন প্রোক্যারিওট রাইবোজোমস আর অ্যাসোসিয়েটেড উইথ প্লাজমা মেমব্রেন অফ দ্য সেল
ঠিক আছে, প্রোক্যারিওটদের ক্ষেত্রে রাইবোজোমগুলো কী হয়, প্লাজমা মেমব্রেনের সঙ্গে কিন্তু এক প্রকারের মানে তাদের সম্বন্ধ থাকে। ঠিক আছে, দে আর অ্যাবাউট 50 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার ইন সাইজ। এরা 15 থেকে 20 ন্যানোমিটার কিন্তু সাইজে হয় তাদের আকারটা, এবং কী হয়, মেড অফ 2 সাব ইউনিট, দুটো সাব ইউনিট এরকম দুটো সাব ইউনিট দ্বারা দুটো সাব ইউনিট দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে 50S, একটা হচ্ছে 30S ইউনিট। একটা হচ্ছে যদি বড়োটা হবে 50S আর ছোটোটা হবে 30S। এসটা তো জানো ভেদবার একক, তাই না, জানা কথা। তো 30S আর 50S, এবং হুইচ হোয়েন প্রেজেন্ট টুগেদার, যখন এটা একসঙ্গে থাকবে, যদি আলাদা আলাদা বলি, এটাকে যদি আলাদা করে বলি তখন এটা 30S। ঠিক আছে, এটাকে যদি আলাদা করে বলি তখন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 50S, তাই না, 50S। কিন্তু যখন একসঙ্গে থাকবে সেটাকে আমরা বলবো কি না 70S। সেটা কি বলবো 70S। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে জানো কি হয়, সেটাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে বুঝতে পারলে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়, তোমরা নিশ্চয়ই জানো যে এদের ক্ষেত্রে 80S হয়, 60-40 হয়। কিন্তু এর ক্ষেত্রে কী হয় না 50-30, এবং এটাকে বলছি আমরা কত না মোট বলছি 70S হয় প্রোক্যারিওটিক রাইবোজোম। ভেদবার এককটার জন্য এরকম ব্যাপারটা ঘটে। তোমরা নিশ্চয়ই এটা ছোটো ক্লাসে যখন 9-10 পড়তো তখন জানো এটা। রাইবোজোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোমের মূল কাজটা কি না প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন তৈরি করা। সেভারেল রাইবোজোমস মে অ্যাটাচ টু সিঙ্গেল mRNA অ্যান্ড টু ফর্ম এ চেন কল্ড পলিরাইবোজোমস অর পলিজোম। ধরো এই যে এমআরএনএ যেটা রয়েছে, তো এই এমআরএনএ যে ধরো এটা একটা এমআরএনএ, তো ধরো একটা এমআরএনএ এরকম হবে। ঠিক আছে, এই এমআরএনএর উপরে যে এমআরএনএ, তো এমআরএনএর মধ্যে কী থাকে, বিভিন্ন রকম কোডন থাকে। সেই কোডনের মাধ্যমে কী করে, সেটা প্রোটিন তৈরি করে। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আমরা পড়াবো, তো প্রোটিন তৈরি করে। যদি একটু জানো তাহলে প্রোটিন কী করে তৈরি করবে না, এর যে রাইবোজোম যেটাই, রাইবোজোমটা এখানে বসলো। ঠিক আছে, শুধু একটা রাইবোজোম বসলে হবে না, এরকম পাশে পাশে অনেকগুলো রাইবোজোম এরকম করে বসলো। তাহলে অনেক যদি একসঙ্গে বসে যায় এরকম করে, তাহলে কী হয়, একটা তাহলে অনেক বসে আমরা কী যোগ করি না পলি। তো এই রাইবোজোমগুলো একসঙ্গে এরকম করে বসার জন্য সেটাকে বলা হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম। এটা কী করছে না এমআরএনএর মধ্যে যে কোডনটা রয়েছে সেটা সাহায্যে কী করছে না প্রোটিন তৈরি করতে সাহায্য করছে। বুঝতে পারলে, দ্য রাইবোজোমস অফ এ পলিজোম ট্রান্সলেট এমআরএনএ ইন্টু প্রোটিন। এটা কী করছে, এমআরএনএ থেকে কী করছে না এমআরএনএ থেকে এটা কি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করতে সাহায্য করছে। বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি রয়েছে না, এরপরে বলছে ইনক্লুশনস বডিস। ইনক্লুশন বডি কোনটা না, ইনক্লুশন বডি বলতে কি না এর একটা স্পেশালাইজড স্ট্রাকচার থাকে যেটা কি খাদ্যকে মানে তাদের মধ্যে স্টোর করে রাখতে কিন্তু সাহায্য করে। বুঝতে পারছো কি বলছে, দেখো যে রিজার্ভ মেটেরিয়াল ইন প্রোক্যারিওট সেলস আর স্টোরড ইন দ্য সাইটোপ্লাজম ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন বডি। এদের যে কি যে রিজার্ভ মেটেরিয়াল মানে কি না, যেটাকে আমরা বলতে পারি যে পরবর্তীকালে যেটা কাজে লাগবে। ঠিক আছে, তাই সঞ্চিত বস্তু হিসেবে প্রোক্যারিওটিকের কোষরা এটা কী করে না সাইটোপ্লাজমে কী করে না ইনক্লুশন বডি হিসেবে এটাকে কিন্তু রাখতে সাহায্য করে। বুঝতে পারলে, দিস আর নট বাউন্ড বাই এনি মেমব্রেন সিস্টেম অ্যান্ড লাই ফ্রি ইন সাইটোপ্লাজম। এরা কিন্তু কোনো রকম মেমব্রেনের দ্বারা সঙ্গে আবদ্ধ নয়। এরা কিন্তু কী হয় না, এরা কিন্তু ওই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু কী থাকে না মানে মোটামুটি মানে স্বাধীনভাবে কিন্তু থাকতে পারে। দ্যাট ইজ ফসফেট গ্র্যানিউল। কি এদের উদাহরণ কি না ফসফেট গ্র্যানিউলস, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল, মানে মূলত খাদ্য বিভিন্ন ফসফেট, সায়ানোফাইসিন এগুলো গ্র্যানিউল হিসেবে কিন্তু অবস্থান করে। এই যে ব্যাকটেরিয়ার যে ছবিটা দিয়েছিলাম, তো এখানে দেখো এরকম এখানে আছে দেখছো এই যে এরকম যে তাদেরকে ছড়িয়ে আছে, এগুলো কি বলছি কিন্তু আমরা কি ইনক্লুশনস বডি বলা হয় এগুলোকে। ক্লিয়ার, এগুলোকে ইনক্লুশনস বডি বলা হচ্ছে, তাই না। এই যে যে হলুদ যেটা, ওই যে হলুদ যে ছবিগুলো, এই যে হলুদ এই যে ছবিগুলো, এটা কি ইনক্লুশন বডি। এখানে কি যে এখানে ফুড গ্র্যানিউল হিসেবে লিখেছে, ফুড গ্র্যানিউল আকারে আছে আর কি। এরপরে দেখো যেটা হলো গ্যাস ভ্যাকিউলস আর ফাউন্ড ইন ব্লু গ্রিন অ্যান্ড পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই যে গ্যাস ভ্যাকিউল বলে একটা স্ট্রাকচার, সেই গ্যাস ভ্যাকিউল স্ট্রাকচারটা কাদের মধ্যে থাকে, গ্যাস ভ্যাকিউল স্ট্রাকচারটা কাদের মধ্যে থাকে না মনে রাখতে হবে না ব্লু গ্রিন পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। মানে কি না নীলাভ সবুজ মানে নীলাভ সবুজ, ঠিক আছে, বেগুনি, ঠিক আছে, গ্রিন সবুজ যে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া তাদের মধ্যে আরেকটা স্ট্রাকচার যেটা হচ্ছে গ্যাস ভ্যাকিউল, তাকে এরকম গ্যাস ভ্যাকিউল থাকে। বুঝতে পারলে, আশা করি পুরো এটা একদম আশা করি মানে প্রোক্যারিওটটা পুরোটাই বুঝতে পেরেছ। বুঝতে পারার চেষ্টা করি, আগে প্রথমে এই ছবিটা দেখবে, ছবিটা দেখে প্রত্যেকটার কাজ ভাবার চেষ্টা করবে। ঠিক আছে, পড়ার পরে পুরোটা আবার, তাহলে কিন্তু আরও ভালো কিন্তু বুঝতে পারবে। বুঝতে পারছো? তো আজকের জন্য কি, আজকের জন্য
ওই লেকচারটা পুরোটা দেখার জন্য যদি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ। পুরো লেকচারটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, বলে দিলাম। অর্ধেকটা দেখে চলে গেলে দিয়ে ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, টাটা।